এদেশের ছোট ছোট ইউটিউবার থেকে বড় বড় শিক্ষাবিদ যারা শিক্ষা সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখে, তারা সবাই এদেশের শিক্ষা ব্যবস্থার তীব্র নিন্দা করেছে। এমনকি তারা এইটা বলেছে এদেশের শিক্ষা ব্যবস্থা কোনো শিক্ষা ব্যবস্থাই না, এটা একটা পাগলামো। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের এডুকেশন সিস্টেম খুবই নিম্নমানের। আসলে এইটা আমরা ছোট বড় সবাই জানি, তারপরেও এটার কোনো সমাধান হয় না কেন? আসলে এইটার অনেক সমাধান আছে, এরা জানেও তারপরেও বলে না। বলে লাভ কি? এদেশের সরকার, এদেশের এডুকেশন সিস্টেম তো তাদের কথায় কোনো কানই দিবে না। অযথা বলে কি লাভ? তাছাড়াও অনেকেই শিক্ষা ব্যবস্থার নিন্দা করে, কিন্তু কেউ এটার একটা পারফেক্ট সলিউশন দেয় না যেইটা অবলম্বন করে দেশের শিক্ষা ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় উপরের লেভেলে নিয়ে যেতে পারে। আর সেরকম কোনো ভিডিও দেখা যায় না যেইটাতে লোকজন বলছে যে এইভাবে এই পন্থা অবলম্বন করো, এদেশের শিক্ষা ব্যবস্থা আসলে উন্নত লেভেলে চলে যাবে। আমিও এদেশের শিক্ষা ব্যবস্থার নিন্দা করছি, কিন্তু আমি এটা একটা সলিউশন নিয়ে এসেছি যেই পন্থা অবলম্বন করলে এই দেশের এডুকেশন সিস্টেম দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে সেরা এডুকেশন সিস্টেম হবে আশা করছি। আমি জানি না যে এটা কতটুকু ঠিক, বাট ভুল যখন ধরেছি এটার সমাধান তোমাকে বের করতেই হবে। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম আছি আপনাদের সাথে। আমি সাধারণত এই শিক্ষা ব্যবস্থাটাকে 3 ভাগে ভাগ করেছি। নাম্বার 1 প্রাইমারি লেভেল, নাম্বার 2 হাই স্কুল লেভেল, নাম্বার 3 কলেজ এবং ইউনিভার্সিটি লেভেল। আমি সাধারণত প্রাইমারি এবং হাই স্কুল লেভেল নিয়ে একটু জোরদারভাবে কথা বলতে চলেছি, কারণ আমি এই দুইটাই পাস। এখনো কলেজ বা ইউনিভার্সিটি সম্পূর্ণ পাস করি নাই। প্রথমে আমি প্রাইমারি লেভেলের 5টি ভুলের কথা বলছি। এই ভুল সচরাচর সবাই করে এক কথায়। নাম্বার 1, খুব অল্প বয়সে পড়ার অতিরিক্ত চাপ। আমাদের দেশের বাচ্চাদের 4 থেকে 5 বছর হলে মা বাবারা তাদেরকে স্কুলে ভর্তি করে দেয়। এক গাদা গাদা পড়া তার মাথার ভিতরে দিয়ে দেওয়া হয় এবং তাকে বোঝানো হয় তোমাকে অবশ্যই ফার্স্ট হতে হবে। সে কি পড়ছে, কেন পড়ছে সে কিছুই জানে না। সে শুধু জানে আমাকে এটা পড়তে হবে, মুখস্থ করতে হবে, পাস করতে হবে এবং নাম্বার 1-এ আসতে হবে। এইটা তো একটা সমস্যা। এটা সমাধান কি? এর সমাধান হলো তাকে 6 বছর আগে স্কুলে ভর্তি করা যাবে না। আমি বলছি না যে তাকে এই 6 বছর মূর্খ রাখতে হবে। এই 6 বছর আপনাকে অবশ্যই নিজে শেখাতে হবে। আপনার সন্তানকে সময় দিতে হবে এবং তাকে আধ্যাত্মিক জ্ঞান, ধর্মীয় বিষয়, এই সকল বিষয় শেখান। ম্যানারিটি, এই সকল বিষয় শেখানোর পর 6 বছরের পর থেকে আপনি যখন আপনার সন্তানকে স্কুলে দিবেন, সে বুঝতে পারবে আমি কি শিখছি, কেন শিখছি। 2 নম্বরে যেটা আমাদের দেশে অন্যতম সেরা, সেটা হলো বিদেশি শিক্ষা ব্যবস্থাটাকে কপি করা একটা বিশাল প্রবণতা। অনেকেই মনে করে যে চায়না, জাপান এরা যে সকল রুলস অবলম্বন করে, আমরাও যদি আমাদের সন্তানকে সেই সকল রুলস অবলম্বন করাই তাহলে তারাও হয়তো বিগেস্ট লেভেলে চলে যাবে। বাট রিয়েলিটি সেটা হয় না। এর পিছনে কারণ কি? কারণ তাদের সংস্কৃতি, আচার আচরণ, ব্যবহার, পড়ালেখার সিস্টেম সবকিছু আমাদের থেকে আলাদা। তাদের মানসিকতাও আমাদের থেকে আলাদা। আমাদেরকে নিজেদের সংস্কৃতি, নিজেদের মানসিকতার মধ্যে কিভাবে বেড়ে ওঠা যায়, কিভাবে সফল হওয়া যায়, এই পথ খুঁজতে হবে। নাম্বার 3 মোবাইল, কার্টুন এবং অপ্রয়োজনীয় ইন্টারনেট আসক্তি। প্রাইমারি লেভেলের অনেক মা বাবাই দেখা যায় তার সন্তানকে খাবার পর্যন্ত খায় কার্টুন দেখিয়ে দেখিয়ে। পড়ালেখা থেকে শুরু করে সবকিছুর পুরস্কার হিসেবে তাকে মোবাইল দেওয়া হয় এবং সে অপ্রয়োজনীয় কার্টুন সহ বিভিন্ন সময় নষ্ট করে। তার খেলার সময়টা সে কার্টুন বা ইন্টারনেটে সময় পার করে, কিন্তু উচিত ছিল তার খেলাধুলায় নিজের শরীর স্বাস্থ্য ঠিক কিভাবে থাকে সেইটা মনে করা। কিন্তু মা বাবাও অলস হয়ে গেছে আর সন্তানরা সেই সুযোগে কার্টুন দেখছে। আর কার্টুন আমাদের ব্রেনে খুব খারাপ একটা প্রভাব পড়ে। বিশ্বাস না হলে একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে আপনি দেখে নেবেন কার্টুন কতটা ভয়ানক। 4 নম্বর গাইড বই নির্ভরতা। এইটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্রবলেম প্রাইমারি লেভেলের জন্য। কেন আসুন জানার চেষ্টা করি। আমাদেরকে সাধারণত বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন আসে, রচনামূলক সংক্ষিপ্ত প্রশ্ন আসে, এইগুলো বইতে থাকে। আমাদেরকে উচিত হলো বই থেকে সেগুলো খুঁজে খুঁজে নিজের ব্রেন থেকে কিছু বের করে সেখানে লেখা। কিন্তু গাইড কোম্পানিগুলো কি করছে? আমাদের ওইগুলোর সমাধান দিয়ে দিচ্ছে। শিক্ষার্থীরা শুধুমাত্র একটা গাইড কেনার পর সেইটা খোঁজার কোনো প্রয়োজনই মনে করছে না। তারা শুধুমাত্র গাইড থেকে পড়ছে আর কপি পেস্ট করছে পরীক্ষার খাতায়, পাশ করছে, ভালো একটা রেজাল্ট পাচ্ছে। সে কি লিখছে, কেন লিখছে সেটা জানেই না। সে মুখস্থ করেছে আর লিখেছে। আর মুখস্থ বিদ্যা যে কতটা ভয়ানক আশা করি আমি আপনি সকলেই খুব ভালো মতোই জানি। 5 নম্বর মুখস্থ ভিত্তির নির্ভরতা বেশি। আমাদের দেশের বাচ্চারা মুখস্থ প্রচুর পরিমাণ করছে, তারা প্র্যাকটিক্যাল কোনো কিছু শেখার সুযোগই পাচ্ছে না। প্র্যাকটিক্যাল কোনো কিছুর তুলনায় মুখস্থ পড়া 60% কম মনে থাকে। সে শুধু মুখস্থ করে খাতায় লিখতে পারবে, সে বাস্তব জীবনে কোনো কিছু কাজে লাগাতে পারবে না, বা উপস্থিত বুদ্ধি কোনোভাবে কাজে লাগাতে পারবে না। সে যখন সেটার প্রয়োজন হবে সে সেটা মনেই করতে পারবে না। কিন্তু যদি তাকে প্র্যাকটিক্যালি শেখানো হতো,
কীভাবে কথা বলতে হয়, কীভাবে মানুষের সাথে মেলামেশা করতে হয়, কীভাবে খেলাধুলা করতে হয়, কীভাবে পড়লে মনে রাখে, এই সকল বিষয় যদি প্র্যাকটিক্যাল তাকে শেখানো হতো, অবশ্যই সে তা সারা জীবন মনে রাখতে পারতো। তাই মুখস্থ নির্ভরতা অবশ্যই কমিয়ে দিতে হবে আর প্র্যাকটিক্যাল আরও বাড়াতে হবে। এই ছিল প্রাইমারি লেভেলের কিছু সমস্যা ও তার সমাধান। এবার আসি হাই স্কুল লেভেলে। প্রাইমারি আর হাই স্কুল প্রায় সেমই, বাট তারপরেও হালকা পাতলা কিছু ডিফারেন্স আছে। আসুন জানার চেষ্টা। হাই স্কুল লেভেলের প্রথম ভুল, অতিরিক্ত মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করা। হাই স্কুল লেভেলের 100%-এর ভিতর প্রায় 80% স্টুডেন্টের হাতে মোবাইল থাকে, আর এই সময় তারা শেখার সর্বোচ্চ সময় হিসেবে বিবেচনা করা হয়। আর এই সময় সে অযথা টিকটক আর মোবাইল ফোন স্ক্রল করতে করতে তার জীবনের প্রায় ম্যাক্সিমাম সময় নষ্ট করে ফেলে। একজন মানুষের শিক্ষা জীবনের হাই স্কুল লেভেল যে কতটা গুরুত্বপূর্ণ, আপনি যদি ইউনিভার্সিটি লেভেলে যান অবশ্যই বুঝতে পারবেন। নাম্বার 2, গাইড বই প্রতি নির্ভরশীলতা। হাই স্কুল লেভেলেও প্রচুর পরিমাণ গাইড বইয়ের প্রতি নির্ভরশীলতা আছে। বাংলাদেশ সরকার কর্তৃক আমি এমন একটা নিয়ম শুনেছিলাম যে গাইড বই ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ, বাট তারপরেও এটা কোনোভাবে বন্ধ হচ্ছে না। গাইড ছাড়া একজন হাই স্কুল লেভেলের স্টুডেন্টের জীবন প্রায় অচল, কারণ তারা গাইড ছাড়া কোনো কিছুই করতে পারে না। নিজের সৃজনশীল ব্রেন কখনোই তারা ব্যবহার করে না, কারণ সৃজনশীল প্রশ্নের উত্তর পর্যন্ত গাইডে দেওয়া থাকে। তারা কি তার মগজ থেকে বার করবে, কি তার ব্রেন থেকে বানিয়ে লিখবে, এটা তার অসম্ভব, কারণ তার কাছে সমাধান আছে সহজ, সে কেন কঠিন নেবে। তাই তাই গাইড বই চিরতরে বন্ধ করা হোক। আমি চাই যে প্রতিটা কারখানা বন্ধ করে দেওয়া হোক, গাইড যেন নাই ছাপা হয়। শিক্ষার্থীরা কম মার্ক পাক, তবে কম মার্ক যদিও পায় সেটা তার পরিপূর্ণ ব্রেন থেকে আসবে। নাম্বার 3, প্র্যাকটিক্যালের ঘাটতি। আমি হাই স্কুল লেভেলে অনেক দেখেছি প্র্যাকটিক্যাল ক্লাস আছে, কিন্তু সেটা শুধুমাত্র নামে আর রুটিনের খাতায়। বাস্তবতায় সেটাই নেই বললেই চলে, একেবারে নেই বললেই চলে। প্র্যাকটিক্যাল জিনিস আমাদের ব্রেনে কী পরিমাণ ইফেক্ট পড়ে সেটা আমি আমার জীবনে হারে হারে টের পেয়েছি। আমার মনে আছে আমি একটা ক্লাস প্র্যাকটিক্যাল করেছিলাম, একটা রাসায়নিক বিক্রিয়া করেছিলাম। আমার মনে আছে আমি সেটা আজও ভুলিনি, কিন্তু বইয়ের পাতায় অসংখ্য রাসায়নিক বিক্রিয়া পড়েছি, হাতে গোনা কয়েকটা মাত্র মনে আছে। তাই প্র্যাকটিক্যাল ক্লাসের গুরুত্ব কম বেশি সবাই বুঝতে পারে, বাট মজার ব্যাপার হলো বাংলাদেশে হাই স্কুল লেভেলে তেমন একটা প্র্যাকটিক্যাল ক্লাস হয় না। প্র্যাকটিক্যাল ক্লাসের সময় ছাত্রছাত্রীরা হয় পড়া মুখস্থ করে, নয় ছাড়ি বলে তোমরা এই পড়া মুখস্থ করো। অযথা প্র্যাকটিক্যাল ক্লাস করার একটা সময় নষ্ট করে লাভ নেই, অথচ সে জানেই না যে প্র্যাকটিক্যাল ক্লাস কতটা গুরুত্বপূর্ণ। 4 নম্বর, সেটা হলো পরীক্ষা সহজলভ্য। আমি এইচএসসি পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছি আমার মনে হয় না একটাও পরীক্ষার মতো পরীক্ষা হয়েছে। যে যার মতো দেখাশোনা করে লিখছে, নকল নিচ্ছে, এই করে পরীক্ষা দিয়ে যাচ্ছে। আপনি মানবেন কিনা জানি না, বাংলাদেশের যত এইচএসসি পাস স্টুডেন্ট আছে 2000 সালের পর থেকে তাদের 80%ই পরীক্ষার পাসই করতো না। যদি পরীক্ষার মতো পরীক্ষা হতো, এখানে সবাই দেখি লিখছে, নকল করছে, বিভিন্ন ধরনের বেআইনি কাজ করছে। শিক্ষক থাকা সত্ত্বেও এটা করছে, বাট শিক্ষকরাও কিছু করছে না। আমি বর্তমান যদিও এটা একটু সংস্কার এসেছে, পরীক্ষায় গার্ড হয়েছে, খাতা একটু কড়া করে দেখা হয়েছে। আগে যেমন 28 পেলে পাস করে দেওয়া হতো, এখন সেটা বন্ধ করেছে। শিক্ষার্থীরাও এখন একটু পড়ালেখার প্রতি মনোযোগ দিয়েছে, কারণ তারা জানে তাদেরকে পাস করতে হবে যে কোনো মূল্যে, একটু পড়তে হবে। তাই আমি চাই পরীক্ষাটা যেন আসলেই খুব কড়া করা হোক, যাতে স্টুডেন্টরা সে তার নিজেকে খুঁজে পায়, নিজেকে যাচাই করতে পারে। এই সুযোগটা অবশ্যই শিক্ষার্থীদেরকে দেওয়া হোক। নাম্বার 5, মাদকাসক্তি। একজন শিক্ষার্থীর জীবনে মাদকের বীজ বপন হয় এই হাই স্কুল লেভেলে। নবম দশম শ্রেণী থেকে সে সর্বপ্রথম মাদকের দিকে আসক্ত হতে থাকে। এরপর থেকে কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, সব লেভেলে সে বাজেভাবে মাদকের সাথে অ্যাডিক্ট হয়ে যায়। আর মাদকাসক্ত ব্রেন থেকে কোনো ভালো কিছু আশাই করা যায় না। তাই অবশ্যই এই মাদককে যে কোনোভাবে নির্মূল করতে হবে। হাই স্কুল লেভেলে যেন কেউ মাদকের ধারে কাছেও না যায় সেটা নিশ্চিত করতে হবে। একাধারে প্যারেন্টস অ্যান্ড টিচার দুজন দিকেই খুব বাজেভাবে করা করতে হবে, যেন মাদকের ধারের কাছেও না যায়। এই ছিল হাই স্কুল লেভেলের বেশ কিছু ভুল, আর এইটার সমাধান। এবার আসি কলেজ বা ইউনিভার্সিটি লেভেলের। আমি আগেই বলেছি এই লেভেল সম্পর্কে যেহেতু আমি যাইনি, সেই সেহেতু আমাদের তেমন একটা অভিজ্ঞতা নেই। তবে আমি 2টা সবচেয়ে বড় বিষয়কে নোটিশ করেছি। সেইটা হলো 1 নম্বর, মাদকাসক্তি। মাদকাসক্তি সাধারণত হাই স্কুল লেভেলে শুরু হলেও অতটা জোরদার হয় না যতটা পরিমাণ কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে হয়। ক্যাম্পাসের মধ্যে পর্যন্ত সিগারেট সব বিভিন্ন ধরনের মাদক খায়। এই মাদককে যে কোনো হারে নির্মূল করতে হবে, কারণ এইটা জাতিকে সর্বনাশ ডেকে আনে। হয়তোবা সে বড় কোনো কিছু হলেও মাদকে তার ভিতর থেকে পুরো ধ্বংস করে দেয়। আর এই মাদক যে কোনো মূল্যে নির্মূল না করতে পারলে, আমি তো আগেই বলেছি, মাদকাসক্ত ব্রেন থেকে কখনোই ভালো কোনো কিছুই বের হয় না।
কিভাবে বন্ধ করব? আচ্ছা, এমন যদি কোনো একটা নিয়ম থাকতো যে কারো শরীরে সামান্য পরিমাণ নিকোটিন থাকলে সে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, এই কলেজে চান্স পাবে না, এই সকল নিয়ম যদি থাকতো, তাহলে আমি শিওর যে মাদকাসক্ত কোনো স্টুডেন্টই থাকতো না। কোনো স্টুডেন্ট ক্যাম্পাসের মধ্যে মাদক সেবন করার কথা চিন্তাও করতে পারতো না। নাম্বার 2, নোংরা রাজনীতি। বাংলাদেশের প্রেক্ষাপটে কলেজে যাওয়া মানে কোনো একটা রাজনীতিবিদের সাথে চলাফেরা, উঠা বসা, বড় ভাই, এই সকল বিষয় মেনটেন করতে করতে তার শিক্ষা জীবনে পুরো লাটে উঠে যায়। নোংরা রাজনীতি একটা শিক্ষার্থীকে ধ্বংস করে দেয়। অনেক সময় নোংরা রাজনীতির ফলে অনেক শিক্ষার্থীর জীবন পর্যন্ত চলে যায়, অসহায় হয়ে পড়ে কিছু একটা পরিবার। তাই বুঝতেই পারছেন, নোংরা রাজনীতিকে যদি সঠিকভাবে নির্মূল না করা যায়, এদেশের শিক্ষা ব্যবস্থা কখনোই উন্নতি হবে না। কারণ এরাই পরবর্তীতে বড় হবে, এরাই জাতিকে লিড দিবে। এরাই যদি সঠিক না হয়, তাহলে বাংলাদেশ কি করে উপরে লেভেলে যেতে পারবে? অবশ্যই শিক্ষা ব্যবস্থায় এই সকল পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। আপনি কি বলেন? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আগামীতে কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওতে দেখার জন্য।